এইডস রোগ যখন হয় তখন তো এইডস বলে কোনো আলাদা লক্ষণ থাকে না, নানা রকম অসুখ হয়। তার মধ্যে কারোর হয়তো সর্দি হয়েছে, সর্দি সারছে না, কারোর অল্প অল্প জ্বর হচ্ছে, জ্বর সারছে না, তারপরে অন্য একটা কোনো একটা লক্ষণ হচ্ছে, সেটা অন্য কোনো ওষুধে রেসপন্ড করছে না। এইডসের একটা এইটা স্বভাব আর কি। তো যাদবপুরে যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু এইডসের মতো, এই জন্য যে এইডসের ক্ষেত্রে সর্দিটা বা কাশিটা সেটা কিন্তু আসল সমস্যা না, সমস্যা হচ্ছে তার পেছনে যেটা, সেটা এইডস। তেমনি যাদবপুরে যেটা হচ্ছে সেটা এই দুটো ছেলে চেঁচামেচি করলো, কি কাকে মারধর করলো, কে গাড়ির সামনে পড়ে গেল, এগুলো সমস্যা না। সমস্যা হচ্ছে যে বামপন্থা যে জিনিসটা পশ্চিমবঙ্গে পরিব্যাপ্ত হয়ে আছে, এবং সেটা শুধু 1977 সালে যখন বামপন্থীরা ক্ষমতায় এসেছিল তখন থেকে নয়, আরো বহুদিন থেকে যার চর্চা চলছে। এই বামপন্থাটা হচ্ছে একটা এইডসের মতো অসুখ। বাঙালির জীবনে এই বামপন্থা সর্বনাশ ডেকে এনেছে। আজকে বাঙালির সারা ভারতে, পশ্চিমবঙ্গের বাঙালির সারা ভারতে একটা পরিচয় হচ্ছে একটা খেঁকুরে, মিছিলবাজ, কাজে ফাঁকি দেওয়া, বিশৃঙ্খল জাতি, যে জনগোষ্ঠী হিসেবে। এবং এই জিনিসটা যে এতদিন ধরে চলেছে তার ফলে এটা মজ্জাগত হয়ে গেছে। আজকে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এই মানে যে মজ্জাগত অসুখের প্রকাশ। এটা কে মারধর করলো আর কে গাড়ির সামনে পড়ে গেল সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে মজ্জাগত অসুখটা। এটা এইডস এর মতো। আচ্ছা, আপনি নিজে 20 বছর সেখানে পড়িয়েছেন, আপনারও তো একটা অভিজ্ঞতা রয়েছে। বারবার যাদবপুরে কেন এরকম বিশৃঙ্খল হয়? এর আগে আমরা দেখেছি বাবুল সুপ্র কেন্দ্রমন্ত্রী হিসাবে সে সময় আটক হয়েছিলেন, এবার রাজ্যের মন্ত্রীর সাথে বিশৃঙ্খলা। যাদবপুরে কেন বারবার এই ঘটনা ঘটে? আমার একটা আছে, যাদবপুরে পড়ানোর সম্বন্ধে একটা মন্তব্য আছে যে আমি কিন্তু যাদবপুর যেটাকে বলে সেখানে পড়াতাম না। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা সল্টলেকে একটা ক্যাম্পাস আছে, সেখানে পড়াতাম। আমি মাঝে মাঝে কাজের জন্য যাদবপুরে যেতাম আর কি। তো আমি যে এখানে পড়াতাম সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি, এফইটি বলে, ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি। এখানে কিন্তু কোনো গন্ডগোল হয় না। এখানে লেখাপড়ায় ভালো ছেলেরা আসে এবং তারা কলেজ থেকে পাশ করে ভালো চাকরির আশা করে, অতএব এরা গন্ডগোল করে না। এমনকি যাদবপুরে যে 3টে ফ্যাকাল্টি আছে, এটা যাদবপুরেও আছে। এফইটি মানে বিশাল বড় অংশটা যাদবপুরেই আছে, ছোট একটা অংশ সল্টলেকে আছে যেখানে আমি পড়াতাম। আর সায়েন্স ফ্যাকাল্টি আছে, সেটাও যাদবপুরে। আর আর্টস ফ্যাকাল্টি আছে। পুরো গন্ডগোলটা হচ্ছে আর্টস ফ্যাকাল্টিতে। এর মূল কারণ হচ্ছে যে এই আর্টস ফ্যাকাল্টিতে যারা পড়ে তাদের মধ্যে মেয়েদের কথা ছেড়ে দাও, কারণ তাদের বিয়ে হয়ে যাবে ইত্যাদি, তারা তো একরকম আছে আর কি, তাদের সামনে একটা ভবিষ্যৎ। ছেলেরা যারা আর্টস ফ্যাকাল্টিতে পড়ে তাদের মধ্যে ছাড়া, ইকোনমিক্সের মতো 1-2টি সাবজেক্ট ছাড়া বাকি ছেলেদের কোনো ভবিষ্যৎ নেই। অতএব তারা মনে করে যে এই মিছিলবাজি, তোলাবাজি, এই সমস্ত করেই তাদের বাকি জীবনটা কাটাতে হবে। এইখানে তারা এসব হাত পাকায়। এইটাই হচ্ছে যাদবপুরের প্রধান দোষ। এবং যাদবপুরে যে আগে থেকে জিনিস, বহুদিন থেকে এই যে এই রোগটা বিদ্যমান আছে, সেটা হয়েছিল যখন যাদবপুর একটা বিশ্ববিদ্যালয়ে পরিণত হলো। তার আগে তো যাদবপুর একটা ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল মাত্র, তখন এসব কোনো সমস্যা ছিল না। যাদবপুর যখন বিশ্ববিদ্যালয়ে পরিণত হলো এবং এখানে আর্টস, সায়েন্স ইত্যাদি ফ্যাকাল্টি এলো, তখন থেকে এই সমস্যাটা শুরু হয়েছে। যাদবপুরে একের পর এক আন্দোলনের পেছনে কি কোনোভাবে মাওবাদ কাজ করছে বলে আপনি মনে করছেন? মাওবাদ আছে। মাওবাদটা একটা বিচিত্র জিনিস। যে মাওয়ের যে নিজের দেশ চীন, সেখানে মাওকে ছুঁড়ে দূরে ফেলে দিয়েছে। সেখানে মাওকে কেউ পৌঁছে না, তাকে এমনি নমস্কার করে। তার বড় বড় ছবি আছে টিয়ানানমেন স্কোয়ারে, নোটের ওপর তার ছবি ছাপা থাকে, এসব ঠিক আছে। কিন্তু চীন যে চলে সেটা হচ্ছে দেংবাদ, দেং শিয়াওপিং। উনি মাওবাদকে ফেলে দিয়ে, যেটা
চালু করেছিলেন, যার ভিত্তিতে চীন আজকে এত শক্তিশালী রাষ্ট্র হয়েছে, সেটা দেংবাদ। অতএব মাওবাদের কোনো মানে প্র্যাকটিক্যাল গুরুত্ব চীনে নেই, কিন্তু বাঙালির একটা স্বভাব আছে মোড়া আঁকড়ে পড়ে থাকে। এই যে আজকে এই যে মাওবাদ মরে গেছে এবং পচেও গেছে, সেই মোড়া আঁকড়ে আজকে বাঙালি ছেলেরা পড়ে আছে, কিছু বাঙালি ছেলে পড়ে আছে। সেটা ওই 60-এর দশকে আরম্ভ হয়েছিল, তারপর চারু মজুমদারকে ধরে টরে যাওয়ার পরে এবং বরানগরের ঘটনা ঘটার পরে সেটা চাপা পড়ে গেল, এখনো সেটা দিকি দিকি করে চলছে। যাদবপুরে পড়ুয়াদের মধ্যেও কি মাওবাদীরা রয়েছে? আছে তো, হ্যাঁ। এই মাওবাদীরা এরা যে কি চায় আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি, ওরা নিজেরাও জানে না। কিন্তু একটা জিনিস, যারা বিশৃঙ্খলা চায়, এরা লেখাপড়া ভালোভাবে, যে জন্য বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, অর্থাৎ বিদ্যাদান এবং বিদ্যার্জন, তার সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। এরা চায় জিনিসটা, এই যে যারা মাওবাদী বিশ্বাস করে বা যারা মাওবাদী করে, সে কথা যদি বলে তাহলে সিপিএম এরও কোনো সম্পর্ক নেই। এরা চায় বিশৃঙ্খলা হবে, হইচই হবে, ওখানে কাগজে নাম বেরোবে, তোমরা গিয়ে ওখানে ওদের ছবি টবি তুলবে, তারপরে যখন পার্টি হবে তখন পার্টিতে ওরা একটা জায়গা পাবে, এরকম আশা করে। এই যে ছাত্র আন্দোলনগুলো যে তৈরি হচ্ছে, এগুলোর পেছনে কি মাওবাদীদের ইন্ধন বা উস্কানি কাজ করছে? মাওবাদীদের ইন্ধন না, মাওবাদীরা যে একটা বিশাল বড় দল বা সংস্থা সেরকম তো কিছু নয়। মাওবাদী কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, এমনি পশ্চিমবঙ্গের ওই জঙ্গলমহল অঞ্চলে কিছু মাওবাদী ছড়িয়ে ছিটিয়ে আছে, তারপরে মহারাষ্ট্রের গাডচিরোলি জেলায়, ছত্তিশগড়ের বস্তার অঞ্চলে মাওবাদীরা ছড়িয়ে ছিটিয়ে আছে। অতএব মাওবাদীদের একটা বিশাল সংস্থা কিছু নেই, ছড়িয়ে ছিটিয়ে যাদবপুরেও আছে তারা। আপনি আরেকটা টুইট করেছেন সম্প্রতি যে দিদিমা একটি নতুন খেলা শুরু করেছে, কি বোঝাতে চাইছেন? কি খেলা চলছে এটা? হচ্ছে গিয়ে একটা খুব গভীর রাজনৈতিক খেলা, যেটা তুমি যদি প্রমাণ করতে বলতে বলো, তুমি যদি আমাকে বলো আপনার কাছে কোনো প্রমাণ আছে, আমার এই প্রমাণ নেই, কিন্তু 2-2 4ই হয়, 5 তো হয় না। এটা থেকে যেটা আমাদের মনে হয়েছে সেটা হলো যে দিদি বিজেপির ভয়ে এত ভীত যে উনি চাইছেন যে সিপিএম এই বিজেপির ভোটে ভাগ বসায়, সেই জন্য সিপিএম কে উনি সামনে তুলে আনতে চাইছেন, এবং সিপিএম এবং দিদির মধ্যে এটা একটা গটাপ খেলা হচ্ছে। তার মধ্যে আমাদের সজল একটা খুব চমৎকার কথা বলেছে যে এটা একটা নাটক হচ্ছে, সাজানো নাটক। সেই নাটকের প্রযোজনা মমতা ব্যানার্জি আর নির্দেশনা মোহাম্মদ সেলিম।